ইরান আমেরিকাকে বিভিন্ন উপায়ে পরাজিত করে এখন ফাইনাল রাউন্ডে বিজয়ের অপেক্ষায় আছে। থাকবে ইমরান খানের খবর। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। কি অবস্থা তার সেটাও জানাবো আপনাদের। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী এখন যুদ্ধের মূল কেন্দ্র। আমেরিকা সব ক্ষেত্রে পরাজিত হয়ে ইরানকে হরমুজে আটকাতে চায়। আর হরমুজ হলো ইরানের গেম চেঞ্জিং পজিশন। 28 ফেব্রুয়ারি যে যুদ্ধটা শুরু হয়, সেই যুদ্ধটা চলে টানা 40 দিন। 40 দিন শেষে হিসেব কষে দেখা যায় ইরানের চেয়েও বেশি ক্ষতি হয় আমেরিকা এবং ইসরায়েলের। সর্বশেষ ইরান যখন হরমুজে তেলের জাহাজ থেকে টোল আদায় শুরু করে, তখন আমেরিকা তেলে বেগুনে জ্বলে ওঠে। কারণ ইরান কোনোভাবে অর্থনৈতিকভাবে সোজা হয়ে দাঁড়াক বা অর্থনৈতিকভাবে এগিয়ে যাক, এটা আমেরিকা বা গালফ কান্ট্রি চায় না। তো ইরান যখন হরমুজ বন্ধ করে দিয়ে পৃথিবীর বাজারে তার তেলের রপ্তানি বৃদ্ধি করলো, তখন সবাই অবাক হয়ে গেল। প্রথমে ইরানের দুটো তেলের ট্যাঙ্কারকে আটক করে কমান্ডো স্টাইলে আমেরিকা। দুটো তেলের ট্যাঙ্কার। তখন ইরান ঘোষণা দেয়, তুমি আমার একটি আটক করলে আমি তোমার দুটো করব, তুমি আমার দুটো করলে আমি তোমার চারটি করব। এর কয়েক ঘন্টা পর দেখা যায় ইরান আমেরিকার 4টি তেলের ট্যাঙ্কার দখল করে। অর্থাৎ আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বা মিত্রদের, এর মধ্যে ইসরায়েলেরও রয়েছে। পাশাপাশি ভারত, ফ্রান্স, জার্মান সহ কয়েকটি দেশের ট্যাঙ্কারে হামলার ঘটনাও ঘটে। ইউরোপের দেশগুলো ইরানের পায়ের কাছে এসে বসে, হুজুর আমাকে ক্ষমা করো অতীতের ভুলের জন্য, আমার তেলের জাহাজটাকে যেতে দাও। ইরান তখন অট্ট হাসি না দিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তুমি তো আমাকে জেট ইঞ্জিনের মানে জেট ইঞ্জিন আমাকে ঠিক করার মতো বা সংস্কারের জন্য একটা মেশিন পত্র দাওনি, এখন আমার পায়ের কাছে এসে বসে আছো। তার মানে এটা ছিল ইরানের বিজয়। আসেন কালকে কি ঘটেছে। হরমুজ প্রণালীর সামনে যেখানে আমেরিকা তার নৌ অবরোধ বসিয়েছে, সেখানে একটি জাহাজ আসছে। আমেরিকার কমান্ডোরা হেলিকপ্টারে করে সেই তেলের শিপটিকে দখল করে এবং পৃথিবীর গণমাধ্যমে প্রচার করে ইরানের আরেকটি তেলের ট্যাঙ্কার আটক করেছে আমেরিকা। ইরান তখন কন্ট্রোল রুমে বসে হাসছে, আর ইরানের গণমাধ্যম বলছে এটি আমাদের জাহাজ নয় মিস্টার টেম্পু কাকু, এটি আমাদের নয়, ভালো করে দেখো। নথি ঘেটে দেখা যায়, মার্কিন কমান্ডোরা নথি ঘেটে দেখে এই বিমানটি ইরানের নয়। আর যখন ইরান ভেবে ওই জাহাজটিতে অভিযান চলছে মার্কিন কমান্ডোদের, তখন পাশ দিয়ে ইরানের তেলের ট্যাঙ্কার টুনটুন করে চলে যায়, আর ইরানের নাবিকরা হাসে। অর্থাৎ আমেরিকাকে বোকা তথ্য, মানে ভুল তথ্য দিয়ে, আমেরিকাকে বোকা বানিয়ে, আমেরিকার নাকের ডগা দিয়ে চলে যায় ইরান। আর যে জাহাজটি আটকা পড়ে সেটি আমেরিকার কোনো মিত্রদের জাহাজ ছিল। ট্রাম্প খেপে যায় যে আমার নেভিরা কি করছে, আমার নেভাল টিম কি করছে। একটার পর একটা ইরানের জাহাজ চলে যায়, আর আমরা বসে বসে দেখছি এটা কেন। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, মার্ক রুবিও, টপ জেনারেলরা কালকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে 5 ঘন্টা রুদ্ধতার মিটিং করেন। সে মিটিংয়ে ট্রাম্প তার জেনারেলদের প্রশ্ন করেন, এই যুদ্ধের সামারি কি, এই যুদ্ধের অর্জনটা কি। জেনারেলরা ডোনাল্ড ট্রাম্পকে বলেন, এই যুদ্ধ আমাদেরকে বড় কিছু দেয়নি। ইরান এই যুদ্ধে আমাদেরকে দুটো ধাক্কা দিয়েছে। এক, পরাশক্তির জায়গা থেকে আমরা ছিটকে পড়ে যাচ্ছি,
অর্থাৎ বিশ্ব এখন আমাদের কর্নিশ করে না, বিশ্ব আমাদেরকে এখন সেলুট করে না, ন্যাটো আমাদের পাশে দাঁড়ায়নি, ইউরোপ আমাদের পাশে দাঁড়ায়, একে অপরে আমাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। যারা আগে আমাদের নামটি উচ্চারণ করতে ভয় পেত, তারাও এখন আমাদের নাম উচ্চারণ করে গালিগালাজ করে। আর দ্বিতীয় যে আমাদের ক্ষতিটি হয়েছে সেটি হলো ইরান নিউক্লিয়ার তৈরির পথে এগুচ্ছে। এটি হলো আজকের আলোচনার মূল জায়গা। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট তার সিচুয়েশন রুম থেকে তার টপ জেনারেল এবং ওয়ার ক্যাবিনেট, যুদ্ধকালীন যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের যে বক্তব্য শুনছিলেন সেটি হলো ইরান গত দুদিন ধরে পাকিস্তান এবং রাশিয়ার মাধ্যমে আমেরিকার কাছে যে প্রস্তাবনা পাঠিয়েছে, যে প্রস্তাব আমেরিকা রিজেক্ট করে দিয়েছে, সেই প্রস্তাবের বক্তব্য অনুসারে যে ইরান কোনোভাবে নিউক্লিয়ার নিয়ে আমেরিকার সাথে কোনো আলোচনা করতে রাজি নয়। তার মানেটা কি? তার মানে ইরান এই মুহূর্তে নিউক্লিয়ার তৈরিতে মনোনিবেশ করেছে। ইরানের ভেতর থেকে যে তথ্যগুলো আমেরিকানরা পেয়েছে সেটা হলো আলী খামেনির শাহাদাতের পর যেই বিশাল গুরুত্বপূর্ণ টপ লিডারদের ইরান হারিয়েছে, তাদের প্রাণের বিনিময় ইরান নিউক্লিয়ার তৈরি করছে এখন। কারণ ইরান পূর্বে তার সর্বোচ্চ নেতার মাসালা অনুযায়ী, ফতোয়া অনুযায়ী তারা কোনো নিউক্লিয়ার তৈরি করেনি, কিন্তু আমেরিকা তাদের উপর আগ্রাসন চাপিয়ে দিয়েছিল। এবার আমেরিকা সেই আগ্রাসনের ফলে ইরানকে নিউক্লিয়ার তৈরির দিকে টেনে নিচ্ছে এবং বলা হচ্ছে যে সেই 5 ঘন্টার রুদ্ধতার মিটিংয়ে বলা হচ্ছে যে আমেরিকা এই মুহূর্তে ইরানকে আর কোনোভাবে আটকে রাখতে পারছে না, ইরান এখন নিউক্লিয়ার তৈরিতে আছে। তাই তারা আমেরিকার সাথে নিউক্লিয়ার নিয়ে আর কোনো আলোচনা করতে রাজি না। তারা সব বিষয় নিয়ে আলোচনা করবে, কিন্তু তারা নিউক্লিয়ার বিষয়ে কোনো আলোচনা করবে না। ট্রাম্প তখন বলছেন, তার মানে ইরান এই মুহূর্তে নিউক্লিয়ার তৈরি করে ফেলছে, এটি আমরা ধরে নিতে পারি। তার ক্যাবিনেটের বা তার জেনারেলরা বলছেন, আমাদের কাছে আপাতত সেটি মনে হচ্ছে। আমরা এখন কি বুঝলাম? অর্থাৎ আমরা যে বিগত কদিন ধরে বলছি যে ইরান নিউক্লিয়ার তৈরি করছে বা করতে যাচ্ছে বা করে ফেলছে, এই বিষয়গুলো এখন চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে চলছে। অর্থাৎ কালকের বৈঠকে যে বিষয়টি আমেরিকার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, টপ জেনারেলরা আলোচনা করেছেন সেটি হলো ইরান সব বিষয়ে আলোচনা করলেও আমেরিকার সাথে নিউক্লিয়ার ইস্যুতে, ইউরেনিয়াম ইস্যুতে কথা বলবে না। কারণ ইরান এখন নিউক্লিয়ার তৈরির কাজ করছে এবং বলা হচ্ছে যে কোনোভাবে ইরান, মানে ইরানকে আর আটকে রাখতে পারছে না আমেরিকা। দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি কি? জার্মান চ্যান্সেলর তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন এবং ট্রাম্পকে বলা হচ্ছে যে এক প্রকার তিনি অপমান করেছেন। বলছেন যে এই ব্যক্তি পৃথিবীতে অশান্তি তৈরির কাজ করছেন। তিনি আমেরিকাকে ইরানের কাছে নত করে ছেড়েছেন এবং ট্রাম্পকে নিয়ে যে বক্তব্যটি দিয়েছেন এতে ট্রাম্প বেশ অসন্তুষ্টিও প্রকাশ করেছেন। জার্মান চ্যান্সেলর আমেরিকা এবং ট্রাম্পকে নিয়ে প্রকাশ্যে যে কথাগুলো বলেছেন, এর আগে এই টাইপের কথা ইউরোপের কেউ বলেনি। প্রথম বলেছে স্পেনের প্যাড্রো, এরপর আসছে ফ্রান্স এবং জার্মান। তার মানে এই মুহূর্তে আমরা এটুকু বলতে পারি যে আমেরিকার মিত্ররা ট্রাম্পের কারণে আমেরিকার পাশ থেকে সরে যেতে শুরু করেছে। দর্শক, এবং মধ্যপ্রাচ্যে আরো কয়েক ডজন যুদ্ধ বিমান প্রবেশ করেছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে আপডেট, কয়েক ডজন যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। তার মানে আমেরিকা একটা বৃহৎ যুদ্ধের দিকে এগুচ্ছে, এটা নিশ্চিত। যদি ইরানকে কোনোভাবে কথা শোনাতে না পারে বা ইরানের সাথে শর্ত বাস্তবায়নে রাজি করাতে না পারে, সেক্ষেত্রে আমেরিকা যুদ্ধের দিকে এগোবে। এবং বলা হচ্ছে কালকে থেকে আজকে পর্যন্ত একাধিক চীন এবং জাপানের তেলের জাহাজ হরমুজ প্রণালী ত্যাগ করেছে এবং রাশিয়ান তেলের জাহাজও হরমুজ প্রণালী ত্যাগ করেছে। তার মানে হলো বড় কোনো রাষ্ট্রকে আমেরিকা অবরোধ দিয়ে আটকাতে পারছে না। চীন, জাপান, রাশিয়া এদের কাছে একেবারে কি বলবো, অসহায় আত্মসমর্পণ করছে। কিন্তু
বাংলাদেশ, পাকিস্তানদের মতো এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে, গরিব দেশগুলো, তাদের সাথে ট্রাম্পের বাহিনী ভালো পোদ্দারি করছে, এমনটি আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। পাশাপাশি আমি যে খবরটি দিয়েছিলাম, ইউরোপ এবং চীনের মধ্যে বেশ আলোচনা চলছে। ইউরোপ চীনকে বলছে, চীন ইউরোপকে বলছে তারা আমেরিকা থেকে সরে যেতে চায় যদি চীন তাদের পাশে দাঁড়ায়। আর এই সুযোগটি কাজে লাগিয়েছে রাশিয়া। রাশিয়া আজও নতুন করে যে বক্তব্যটি পাওয়া গেছে, রাশিয়া বলছে তারা ইউরোপের সাথে একসাথে কাজ করতে চায়। আবার ইউরোপ চীনকে বলেছে তারা চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায়। তার মানে হলো যে ন্যাটো তৈরি হয়েছে বা ইউরোপীয় সংস্থাগুলো তৈরি হয়েছিল রাশিয়ার ভয়ে আমেরিকাকে সাথে নিয়ে, এবার তারা আমেরিকাকে ত্যাগ করে রাশিয়ার হাত ধরে সামনে যেতে পারে বা যেতে চাচ্ছে। সেই বিষয়গুলি এখন আলোচনার তুঙ্গে রয়েছে এবং এটার মধ্যস্থতা কাজ করছে এখন চীন। আশা করা যাচ্ছে যে কোনো সময় ইউরোপ এবং ন্যাটো থেকে ছিটকে পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। দর্শক, আমরা পিটিএর কিছু খবর দেওয়ার আগে আরো কিছু বলি যে ইরানের এই অবস্থার মধ্যে মার্কিন কিছু গণমাধ্যম দাবি করছে, ইরানের কিছু গণমাধ্যম দাবি করছে এবং মিডল ইস্টের কিছু আউটলেট দাবি করছে ইরানের সামনে অসহায় আত্মসমর্পণ করছেন এখন ডোনাল্ড ট্রাম্প। তিনি বুঝতে পারছেন যুদ্ধটা ছড়িয়ে দেওয়া কঠিন এবং তিনি তার বাহিনীকে বলছেন কালকের সিচুয়েশন রুমে 5 ঘন্টার বৈঠকে যে আমরা কি দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের দিকে যেতে পারি কিনা। তার জেনারেলরা বলছেন আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যেতে পারতাম যদি আমাদের সাথে আমাদের কোয়ালিশনরা বা আমাদের জোটের বন্ধুরা, মিত্ররা থাকতো। আমরা এখনো একা এবং ইসরায়েল এই যুদ্ধে আমাদের সাপোর্ট দিতে পারবে না, বরং ইসরায়েলকে আমাদের সাপোর্ট দিতে হবে। তো ইউরোপ যদি আমাদের সাথে না থাকে, ইরান তো প্রতিনিয়ত তার মিত্রদের কাছ থেকে রসদ পাচ্ছে। তো আমরা 40 দিনের যুদ্ধে প্রায় অর্ধেক মিসাইল আমরা হারিয়েছি এবং বাকি অর্ধেক যা আছে এটা আমাদের রাষ্ট্রকে রক্ষার প্রয়োজন আছে। তো আমরা যেই হারে মিসাইল ধ্বংস করেছি বা নষ্ট করেছি, বা 9,500-এর মতো মিসাইল শুধু ইরান ধ্বংসই করে দিয়েছে। তো এর মধ্যে আমরা যদি নতুন করে মিসাইল তৈরি করতে না পারি, তাহলে যুদ্ধ আমরা কতদিন লম্বা টেনে নিতে পারি, এটা নিয়ে ট্রাম্প মোটামুটি টেনশনে আছেন। না তিনি পারছেন ইরানের শর্ত মেনে নিতে, না পারছেন তিনি যুদ্ধটা শুরু করতে, কিন্তু তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং বলা হচ্ছে যে ট্রাম্প সবকিছু থেকে দৃষ্টি ফেরাবার জন্য প্রায় তাদের যে দেশটির অ্যানিভার্সারি 250 বছর আমেরিকার হয়েছে, তার জন্য পাসপোর্টের ভেতরে ট্রাম্পের ছবি সংযোজন করে দিয়েছেন। শেখ হাসিনার মতো আর কি, তার বাবা আর তার নিজের ছবি বাধ্যতামূলক। তো মার্কিন যুক্তরাষ্ট্রে 250 বছরের অ্যানিভার্সারি বর্ষপূর্তির জন্য তারা পাসপোর্টে সীমিত আকারে ডোনাল্ড ট্রাম্পের ছবি সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে এবং বলা হচ্ছে যে আমেরিকা তার ইতিহাসে সবচেয়ে জঘন্য সময়টি বা সবচেয়ে অপমানমূলক সময়টি বা সবচেয়ে একাকিত্বের সময়টি পার করছে। তাই ট্রাম্প তার জনগণকে ভিন্ন দিকে নেবার চেষ্টা করছে। অন্যদিকে গালফ কান্ট্রি আমেরিকাকে কোনোভাবে ইরানে আক্রমণের অনুমতি দিচ্ছে না। তারা বলছে যে তুমি ইরানে আক্রমণ করলে ইরান তো আমাদের উপর আক্রমণ করবে। আমরা যুগের পর যুগ পরিশ্রম করে, তেল বিক্রি করে যে রাষ্ট্র তৈরি করেছি, যে সুন্দর বা আরাম বা বাসযোগ্য আশা করি এখন শুনতে পাচ্ছেন। মাঝখানে হঠাৎ করে সাউন্ডে একটা প্রবলেম তৈরি হয়েছিল, কৃত্রিম কি হলো বুঝলাম না। তো গালফ কান্ট্রি আমেরিকাকে কোনোভাবেই এখন আর যুদ্ধের অনুমতি দিচ্ছে না। পাশাপাশি ইউরোপ বলছে তুমি যুদ্ধ ছড়িয়ে দিয়ে আমাদেরকে যে বিপদে ফেলেছো, সেই বিপদে আমরা তোমার সঙ্গে থাকতে রাজি না, কারণ এটা তোমার নিজের খেয়াল খুশি মতো তুমি করেছো ইসরায়েলকে সাথে নিয়ে। এটার জন্য আমরা তোমার পাশে থাকতে পারবো না।
তো সবকিছু মিলে এখানেও আমেরিকা একটা বড় ধাক্কা খেয়েছে এবং বলা হচ্ছে যে পাকিস্তানের কিছু খবর দেই আপনাদেরকে। আমার মনে হয় আমেরিকার খবরগুলো একটু বেশি দিয়ে ফেলেছি। সংক্ষেপে ২ মিনিট পাকিস্তানের খবর দেই। ইমরান খান পিমস হাসপাতালে ভর্তি হয়েছেন। তার একটা চোখ প্রায় অন্ধ হওয়ার পথে। তাকে জেলখানায় এক প্রকার মানে কি বলবো? নির্দোষ একজন ব্যক্তিকে শুধু ক্ষমতার লোভে বিরোধীরা এবং সেনাবাহিনীর একটা করাপ্টেড গ্রুপ আসিম মনির সহ তারা জেলে আটকে রেখেছে এবং ইমরানকে ডিল করতে বাধ্য করতে চাইছে। ইমরানকে বলছে, "তুমি যদি আমাদের এই শর্ত মানো তুমি বেরিয়ে আসতে পারবে। এখানে আদালতের কোনো বিষয় নেই।" আর ইমরান বলছে, "আমি জেলে মরে যাব। আমি ডিল করব না।" বেগম খালেদা জিয়ার মতো তিনি জেলে আটকা পড়েছেন। একদম খালেদা জিয়ার ভাগ্য মানে পরিণতি একই অবস্থা হচ্ছে ইমরান খানের। তিনি বিশ্বাস করেছিলেন তার জনগণ তার জন্য বেরিয়ে আসবেন। জনগণ বেরিয়েও আসছেন। অনেক জনগণ প্রাণও দিয়েছেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর সামনে আর কুলিয়ে উঠতে পারেনি। এই মুহূর্তে তেহরিকে ইনসাফ বা পিটিআই বড় কোনো আন্দোলন তৈরি করতে পারছে না। ইমরানের বোনেরা বারবারই আডিয়ালা জেলের সামনে গিয়ে বসছেন ভাইকে এক নজর দেখার জন্য এবং জেল কি বলে আদালতের নির্দেশ থাকলেও জেল কর্তৃপক্ষ তার বোন, তার দল বা আইনজীবী কাউকে ইমরানের সাথে দেখা করতে দিচ্ছেন না এবং বারবারই তার শরীর অবনতির দিকে গেলে তাকে গতকালকে পিমস হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাক্তাররা তার অবস্থা ভালো না বলে জানিয়েছে। তার চোখে ইনজেকশন দেয়া হয়েছে এবং তার শরীর অনেক রুগ্ন বা দুর্বল হয়ে পড়ছেন। তার সাথে আসলে কি হচ্ছে জেলখানায় বলা মুশকিল। এই মুহূর্তে পিটিআইর জনগণরা যদি রাস্তায় না বেরোয়, তাহলে আমার মনে হয় যে পাকিস্তান আরেকটি বড় ট্র্যাজেডির মধ্যে পড়তে যাচ্ছে। কারণ ইমরানকে নিশ্চিহ্ন করে দেয়ার যে স্বপ্ন আছে শত্রুদের, সেটা বাস্তবায়নের পথে আছে। এবং ইমরান খান আসলেই সত্যি কথার অর্থে যে দেশটাকে পরিবর্তনের জন্য তার পুরো জীবনটাকে তিনি ত্যাগ করেছেন, সবকিছু করেছেন। তার জনগণ যদি মনে করেন যে আল্লাহ উপর থেকে কোনো ফেরেশতা পাঠাবে বা আবাবিল পাঠাবে, তাহলে আসলে হবে না। বাংলাদেশে যেমন ১৫.৫ বছর পর ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছে, তার ফল ভোগ করছে কারা? বিএনপি এবং সেই বিএনপি জুলাই সনদ বা আমাদের যেই সংস্কার যা আছে সব বাদ দিয়ে এখন ওই যাদের বিরুদ্ধে আন্দোলন দিল্লি না ঢাকা সেই দিল্লির প্রেসক্রিপশনই এখন বিএনপি চলছে। তার মানে আমাদের হাজার, হাজার ছেলেরা যে জীবন দিল, আমাদের কয়েক হাজার ছেলে যে পঙ্গুত্ব বরণ করল, তার বিনিময়ে আমাদের বিপ্লবটা সার্থক হয়নি। আমরা বলতে পারি। হতে পারত বিএনপি যদি আমাদের পালস বুঝতো, জনগণের পালস বুঝতো। কিন্তু বিএনপি সেই দিকে হাঁটছে না। তো পাকিস্তানের ক্ষেত্রটা একই রকম হয়েছে। যে ইমরান খান মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, তাকে এখন অন্যায়ভাবে জেলে ঢুকিয়ে রেখেছে। তিনি মারাত্মক অসুস্থ অবস্থায় জেলে পড়ে আছেন। সাম্প্রতিক গতকালকে তাকে হাসপাতালে আনা হয়েছে। ডাক্তার তার শরীরের অবনতি দেখছেন। কিন্তু দেশের জনগণ জাগছে না। কারণ সেনাবাহিনীর বন্দুকের সামনে নামতে সবাই ভয় পান। এভাবেই ভীরুরা একসময় হেরে যায়। কিন্তু ইরানের মতো যারা সাহসী, যে দেশটির সর্বোচ্চ নেতা, যে দেশটির সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান, বিমান প্রধান, বড়, বড় প্রধানরা জীবন দিতে পারে। আলী লারিজানির মতো ব্যক্তিরা জীবন দিতে পারে, দেশটাকে তারা রক্ষা করতে পারে। দেখেন ইরান এখনো আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। পরাশক্তির বিরুদ্ধে দুর্বল ইরান এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। তো এই জাতি আর আমাদের জাতির মধ্যে পার্থক্য আছে। আমরা এখন আবার অপেক্ষায় আছি আরেকটা বিপ্লব হবে। কি হবে না হবে এরকম অনেকে স্বপ্ন দেখছি। ২ দিন পরে হবে না, ২০০ বছর পরে হবে জানি না। কিন্তু আমরা চাই আর বিপ্লব না। আমরা চাই এই দেশটা জুলাই যে আমাদের দাবি ছিল, আমাদের যে তরুণরা জীবন দিয়েছিল যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারেক রহমান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা এখন দেখছি নতুন করে আবার ৭১ ইস্যু, রাজাকার ইস্যু টেনে আনছে কেউ। আমরা দেখছি দেশটাকে আবার বিভাজিত করছে আওয়ামী লীগের ভাষায়। আবারও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত করতে নেপথ্যে কাজ শুরু করছে বিএনপিতে থাকা আওয়ামী লীগের চরেরা। এই বিশ্বাসঘাতকরা বারবারই দেশটাকে অনিশ্চিত ভবিষ্যৎ দিকে টেনে নিচ্ছে। আর আমরা বেমালুম সব ভুলে গিয়ে শুধু নিজের চিন্তা করছি। এখান থেকে আমাদের মুক্তির কোনো পথ আমরা খুঁজছি না। ঠিক পাকিস্তানের জাতীয় একইভাবে ইমরানকে কুরবানি দিয়ে নিজের চিন্তা করছে।